ইন্ডিয়া বিলিয়ন বিলিয়ন ডলারের বাজারে ঢুকলেও বাংলাদেশকে ভারতে ঢোকার অনুমতি দেয় নাই, ভারতের উপর দিয়ে নেপালে যাওয়ার অনুমতি দেয় নাই, ভারতের উপর দিয়ে ভুটানে যাওয়ার অনুমতি দেয় নাই। ওয়ারাস তারা আমেরিকা বাংলাদেশে ঢুকছে কেন, এটা নিয়ে তারা কথা বলে। মুজিব ভাই কনক্লুড করছে এই জন্য যে এই রেসিপ্রোকাল চুক্তিটা ভারতের স্বার্থের পরিপন্থী দেখে তারা বাংলাদেশে একটা জনমত তৈরির চেষ্টা করছে, যেটা দাসত্ব চুক্তি। এখন এই দাসত্বের বিরুদ্ধে একটা জনমত তৈরির চেষ্টা করছে, কিন্তু পালে বাতাস লাগতেছে না। করে পালে বাতাস যেহেতু লাগতেছে না, সালাউদ্দিনকে দিয়া, তারেক রহমান এমনি লেখাপড়া না জানে একটা whatever, বাংলাদেশে এখন তারা একটা অধ্যায় শুরু করেছে। বাংলাদেশে নাকি তারা প্রেডিকশন করে দিচ্ছে অলরেডি 2-4-5 দিন 10 দিনের মধ্যে নাকি জঙ্গি হামলা হইতে পারে। ডক্টর মাসুদ, আমি আপনার কাছে সার্বিক বিষয় এই চুক্তিটার মধ্যে আমার প্রথম প্রশ্ন, আপনি কোন দাসত্ব চুক্তির কিছু দেখেন কিনা? ব্যাপারে যদি সিম্পলি বলি, আমি একজন অর্থনীতিবিদ নই, কিন্তু খুব সহজে বোঝার কিছু ব্যাপার স্যাপার আছে, সাধারণ মানুষও বুঝতে পারবে। আমি যদি বুঝি তাহলে সাধারণ মানুষও বুঝবে। সেটা হচ্ছে যে এটা একটা আগে যেটা বলেছেন রেসিপ্রোকাল। এক নাম্বার হচ্ছে যে এটা ইটস নট হঠাৎ করে উনি নতুন কিছু করেন নাই। অল দি প্যাক্টস আর বেসড অন টিকফা। টিকফাটা করা হয়েছিল 2013 সালে, শেখ হাসিনা করেছিল। টিকফা হচ্ছে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কোঅপারেশন ফোরাম এগ্রিমেন্ট। একটা এগ্রিমেন্ট ওদের সাথে আমাদের ছিল যে বাংলাদেশ কিভাবে কোন কোন জিনিস নিবে, আমরা কোন কোন জিনিস দিব এটসেট্রা, এর উপরে ছিল আর কি। তো সেই জিনিসটাকে যখন ট্রাম্প সাহেব আসার পরে হঠাৎ করে সবকিছুর উপরে ট্যারিফ বসানো শুরু করলো ফর মোস্ট অফ দি কান্ট্রিজ ইন দি ওয়ার্ল্ড, তখন বাংলাদেশ ওয়াজ ওয়ান অফ দি ফার্স্ট কান্ট্রিজ যারা লেখালেখি করে, প্রফেসর ইউনূস সাহেব লেখালেখি করে ওই ট্যারিফটা কমিয়ে নিয়ে এসেছিল। অ্যান্ড ইউএসএ রেসিপ্রোকাল ট্যারিফ কমাবে, এটা একটা ইয়ে ছিল, এটা এক্সিকিউটিভ অর্ডার ছিল 14257, এক্সিকিউটিভ অর্ডার নাম্বার which was done in April 2, 2025। এই সময় একটা এক্সিকিউটিভ অর্ডার দেওয়া হয়, ওই সব ট্যারিফই বাড়ানো হয়েছিল এক্সিকিউটিভ অর্ডারে, আবার আমাদের ট্যারিফ কমানো হয়েছে অন সার্টেন এক্সিকিউটিভ অর্ডার, কমিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আমরা কি জানি যে আমাদের ট্যারিফ 19-এ নিয়ে আসা হলো, যেখানে ইন্ডিয়া হাউতাস করতেছিল এবং ইন্ডিয়া চাচ্ছিল তার গার্মেন্টসকে আমাদের দেশ থেকে আমাদের ব্র্যান্ড দিয়ে পাঠাবে আর কি। দ্যাট ওয়াজ দেয়ার প্ল্যান, যে যেহেতু তার জিনিসপত্রর দাম 50% ট্যারিফ, আমাদের 19%, তারা তাদের মাল আমাদের বলে চালাবে। এনিথিং অরিজিনেটিং ফ্রম বাংলাদেশ উইল বি 19%। ওই চান্সটা ইন্ডিয়া নিতে চাচ্ছিল। তো উই ওয়ার ইন এ বেটার ফর্ম। শুধু তাই না, বাংলাদেশের কিছু টেক্সটাইল অ্যাপারেল আছে, সাম অফ দেম, নট অল, সাম অফ দেম, যেগুলো আমেরিকান কটন দিয়ে তৈরি করা। আমেরিকান কটন নিয়ে আসছি, সেটা দিয়ে আমরা গার্মেন্টস বানাই, সেটা পাঠাচ্ছি। ট্যারিফ ইজ স্টিল জিরো। The tariff is not 19%. Those particular zero. The tariff is still zero. আবার বলছি আমি, এটা বাংলাদেশের কিছু টেক্সটাইল অ্যাপারেল গুড উইল রিসিভ জিরো রেসিপ্রোকাল ট্যারিফ রেট কমিটমেন্ট গিভেন বাই ইউএসএ। কোনগুলা? যেগুলা ধরেন আপনি একটা শার্ট বানালেন, যে শার্টের কটনটা ওয়াজ ইম্পোর্টেড ফ্রম আমেরিকা, দ্যাট উইল হ্যাভ নো ট্যারিফ। সো আমি তো এখানে কোনো দাসত্বের কোনো ব্যাপার দেখছি না আর কি। আপনি জানেন যে আমাদের সাথে ওদের ট্রেড ডেফিসিট কত? আপনি একটু আগে বলেছেন ভারতের সাথে আমাদের ট্রেড ডেফিসিট মোর দ্যান $51 বিলিয়ন। ওরা আমাদেরকে $51 বিলিয়ন দেয়, জিনিসপত্র পাঠায়, আমরা $1 বিলিয়ন পাঠাই না। দ্যাট ইজ দ্য ট্রেড ডেফিসিট। এটা নিয়ে প্রথম আলো, এটা নিয়ে ডেইলি স্টার কখনো কোনো লেখালেখি করে নাই। এটা নিয়ে যারা ভারতের চর, তারা কখনো কোনো কথাবার্তা বলে নাই। কিন্তু এখন আমরা let's see আমরা কত, what is the deficit between us and USA? আমরা USA তে পাঠাই বা USA ইম্পোর্ট করে $9.5 to $10 billion per year from us, আমাদের কাছ থেকে। তার মধ্যে 95% হচ্ছে রেডিমেড গার্মেন্ট, RMG। আর আমি যদি ভাগ চান, আমি ভাগও করে দিতে পারি কোন কোন ভাগে, যেমন হেড গিয়ার আছে, ফুটওয়্যার আছে, লেদার আছে, কোনটা $389 million আছে, কোনটা $394 million আছে, কোনটা $143 million। I'm not going into all these divisions. All I'm telling that Bangladesh exports $9.5 to $10
billion to USA. How much USA sends to us? How much? Do you know that? 2.3 billion. The deficit is $7.1 billion Deficit is in favor of of Bangladesh. বাংলাদেশ। Of Bangladesh. এখন আমাদের বাংলাদেশিদের এই কথাটা কে বুঝাবে মাসুদ ভাই? এটা সহজ বাংলা, শোনেন, and বাংলায় বুঝাইতে গেলে and এদেরকে বুঝাইতে গেলে খুব মুশকিল। আমি মাঝে মধ্যে জোকস করি, সেরকম একটা জোক মনে পড়ে গেল আমার। এদেরকে বুঝাইতে হলে এরকম ভাষায় বলতে হবে। একজন ওয়াইফ তার হাজবেন্ডে বলছে, তুমি এত বড় অর্থনীতিবিদ, আমি তো এই ইনফ্লেশন এগুলো বুঝি না, ইনফ্লেশন বা এগুলো হচ্ছে, বাংলায় একটু বলো, হ্যাঁ এটা ব্যাপারটা কি, আমি লোকজনের কাছে বলবো আর কি। তো সে তখন হাজবেন্ড তখন ওয়াইফরে বলছে, দেখো তোমারে যখন আমি আনছিলাম বিয়ে করে, তখন তোমার ফিগার ছিল 36, 24, 36, একটা ভালো মূল্যে বিয়ে নিয়ে আসছিলাম তোমারে। এখন তুমি 40, 40, 40, তুমি বাড়ছো সব দিকে, কিন্তু তোমার সেই মূল্য নাই আর। এটাই বলে ইনফ্লেশন। এই কায়দা আমার বুঝাইতে হবে বাঙালিদেরকে, বা আমার যারা মানে অবুঝ ভারতীয় বাঙালি, আই এম সরি নট বাঙালি, আই উইথড্র, অবুঝ ভারতীয় তোষণকারী বাঙালিদেরকে বোঝাতে হবে এই কায়দায় যে ভাই ডেফিসিট আমাদের পক্ষে $7.2 বিলিয়ন আমেরিকা কম পাঠায়, আর $51 বিলিয়ন ইন্ডিয়া বেশি পাঠায়। তখন কথা বলেন না। এখন এত কথা আসতেছে কি মানে কি 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 অন্যায়টা করছে মোহাম্মদ ইউনুস, আমি বুঝি না। একটা জিনিসে আই হ্যাভ গট সাম, একটা জিনিসে আমার একটা ব্যাপার আছে, সেটা হলো যে যেমন ধরেন আমরা যে প্লেন গুলা কিনবো, বা ধরেন $15 বিলিয়ন কিছু জিনিসপত্র আমরা কেনার কথা আছে, যেগুলো আমরা কিনবো, সেগুলো আমরা কিনবো নট ইন 1 year, থ্রু 15 years। আমরা তো বোয়িং কিনবোই, তাই না? আমরা বোয়িং বা 380 কিনবো। ন্যাচারালি আমেরিকা চাবে আমাদের, আমরা তার সাথে ভালো ব্যবসা করতেছি, আমরা ট্যারিফ কম দিচ্ছি, তাদের প্লেন আমরা নিব, হোয়াই নট? আর বোয়িং তো আর মানে মানগত দিক থেকে খারাপ না কারো চেয়ে, ইটস নাম্বার 1 প্লেন ইন দি ওয়ার্ল্ড। তো সেই প্লেন নিব আমরা, 14টা প্লেন নিব ইন 15 years, 1 বছরে না, এটা লম্বা সময় ধরে। তাতে হয় কি, লম্বা সময়ের একটা বন্ড, একটা সম্পর্ক আমাদের সঙ্গে ভালো থাকে। এবং আমেরিকা হচ্ছে এখন পর্যন্ত বাংলাদেশের হাইয়েস্ট ট্রেডিং সেক্টর, হাইয়েস্ট এক্সপোর্টিং এরিয়া হচ্ছে আমেরিকা। তো তার সাথে যদি এই ধরনের চুক্তি করে থাকে, যেখানে কোথাও কোনো লস দেখছি না, সেখানে কিসের খারাপ চুক্তি হলো এটা বলার, আপনি ঠিকই বলেছেন। একটা জিনিস এটা অ্যাড্রেস করা দরকার, সেটা হলো যে দেখেন ইউনুস আসার পরে সমস্যাটা হলো ভারতের। হাসিনার ফল হবার পরে সবচেয়ে বড় অন্তরায় ইন্ডিয়ার জন্য, সবচেয়ে বড় অন্তরায়, এত বড় অন্তরায় তারা জীবনে ফেস করে নেয়, প্রফেসর ইউনুস ছাড়া আর কোন লোক হলে পরে বাংলাদেশকে তখনই তারা অলমোস্ট মানে অখাদ্য একটা রাষ্ট্রে, বাজে একটা রাষ্ট্রে পরিণত করে, জঙ্গি রাষ্ট্রে পরিণত করে শেখ হাসিনা ইনস্টল করতো। দ্যাটস হোয়াট দে ট্রাইড। তাদের প্রতিটি মিডিয়া, ওই যে আমাদের ওই ময়ূখ নাকি পয়ুখ নামে এক লোক আছে, লাভ দিয়ে কথা বলে ওষুধ বিক্রির মতন, রিমেম্বার দ্যাট গাই, মানে 60% of the medias of Modi are against Bangladesh হাসিনা যাওয়ার পরপরই। কি এমন হলো হাসিনা যাওয়াতে যে বাংলাদেশ এত খারাপ হয়ে গেল একদিনের মধ্যে? তো তখন তারা এটা শুরু করলো, চারিদিক থেকে ফাইটটা শুরু করলো। ওই ফাইটে আমার কোনো দুঃখ নাই। ইন্ডিয়া যখন ফাইট করে, আই হ্যাভ নো প্রবলেম। ইন্ডিয়ার লোকেরা বলে এটা কেন করলা, ওটা কেন করলা, দুঃখ নেই। আমার দুঃখ যখন আমার দেশের লোকেরা তাদের পক্ষ হয়ে বলে, তখন হলো প্রবলেম। আমার দেশের এজেন্টরা তাদের পক্ষ হয়ে বলে, তখন হচ্ছে প্রবলেম। দে ফাউন্ড যে যেখানেই তারা ট্রাই করছে, প্রথমে তারা ট্রাই করছে যে ওই যে কার্ডটা সবসময় খেলে, যে আমরা মাইনরিটিদের উপর অত্যাচার করি, যেটা তারা করে, সেই মাইনরিটিদের অত্যাচারের ব্যাপারে তারা কার্ডটা খেললো। দ্যাট কার্ড ওয়াজ নট অ্যাকসেপ্টেড বাই দ্য এন্টায়ার ওয়ার্ল্ড বিকজ অফ প্রফেসর ইউনুস। তো প্রফেসর ইউনুস একটা বিরাট বড় অন্তরায় ছিল তাদের জন্য। এত বড় বাধা ভারত কখনো পায়নি। ভারতে ওরকম শিক্ষিত লোকজন নাইও তেমন একটা। আসিফ ভাই, আপনাকে আমি একটা প্রশ্ন যদি আমি করতে পারি, আমার মত অনুযায়ী আমরা আগে ছোট সময় মনে করতাম জিয়াউর রহমান সাহেব ছিল ভারতের জন্য সবচেয়ে বড় অবস্ট্রাকল, কিন্তু আমি একটা সাবজেক্টে স্টাডি করতে গিয়ে আমি দেখলাম জিয়া যদি ভারতের জন্য 20% obstacle ছিল, ডক্টর মোহাম্মদ ইউনুস বিকাম 75% obstacle ফর ইন্ডিয়া। দ্যাটস রাইট, দ্যাটস রাইট। আমি অবাক হয়ে গেছি, কিন্তু আমি অবাক হয়ে গেছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের জন্য এত বিশাল obstacle ছিল। তো ইন্ডিয়া করছে কি, একটা হোয়াট দে হ্যাভ ডান, তারা তাদের নিজস্ব মিডিয়াকে বলছে, এবং আমাদের দেশের যে অনুচররা আছে তাদের দ্বারা পে লিস্টে আছে, পে রোলে আছে,
তাদেরকে বলে দিয়েছে যে সাংবাদিক আছে কিছু পেরোলে, এটা পিনাকি প্রায় বলে দেয় কারা কারা আছে পেরোলে। তো এই যারা পেরোলে আছে তাদেরকে লেলায় দিছে যে ন্যারেটিভ তৈরি করো, হোয়াট এভার ইউনুস হ্যাজ ডান ব্যাড, এইটা ন্যারেটিভ তৈরি করো। উঠে পড়ে লাগছে তাদের চরেরা এটা করার জন্য। এটা হলো দুঃখের বিষয়। বাট মেইন ব্যাপারটা হচ্ছে $7.2 বিলিয়ন ডেফিসিট ইউএস এর, আমাদের না। আমরা উই আর ইন ফেভার। আমরা আবার বলি, আমরা পাঠাই $9.5 to $10 বিলিয়ন পার ইয়ার। এই পয়সা আমরা আর্ন করি ওদের কাছ থেকে, আর ওরা আমাদেরকে পাঠায় $2.3 বিলিয়ন। ওরা দেয় কেমিক্যালস, ওরা দেয় মোটর পার্টস, ওরা দেয় সয়াবিন, হুইট, কর্ন, কটন, এগুলি। কিন্তু আপনি আরেকটা কথা মাসুদ ভাই আপনি বলেন নাই, এবং আমরা এই কথাটা আমি চাচ্ছিলাম আপনি এবার বলেন। আমি বলি, আপনি এটাকে ব্যাকআপ করেন। আমেরিকা, ইউএসএআইডি এবং অন্যান্য সোর্স থেকে প্রতি বছর বাংলাদেশে $4.5 বিলিয়ন এইড দেয়, গ্রান্টস দেয়। আপনি অবাক হয়ে যাবেন, যেগুলো বাংলাদেশকে ফেরত দিতে হবে না, ভারত তার ধারে কাছেও যায় না। আর তারা বলে আমেরিকার সাথে আমরা দাসত্ব চুক্তি করছি। মূল দাসত্ব তাদের সঙ্গে, সেটা নিয়ে কোনো কথা নাই। মূল দাসত্ব হচ্ছে ভারতের সঙ্গে। তাদের কথা ছাড়া আমরা ওয়েপন কিনতে পারবো না। বাবা, আমরা কি তোমাদের অঙ্গরাজ্য নাকি? তোমাদের কথা ছাড়া আমরা ওয়েপন কিনতে পারবো না? হোয়াট ইজ দিস গোয়িং অন? আপনার আমাদের পরিষ্কারভাবে আমরা দেখেছি যে আমেরিকার সাথে আমরা যেই বেনিফিট গুলো করতে পারি, যেমন মুজিব ভাই আপনার নিশ্চয়ই আপনি জানেন, এবং যে মিল্টন ভাই আপনিও জানেন, যে আমরা অনেক সময় আমাদের যে ককাস গুলি আমরা তৈরি করছি বিভিন্ন সময়, আমরা বাঙালিরাই তৈরি করছি। এই ককাসে আমরা বললে পরে হয় কি, বাংলাদেশ নিয়ে যখন কথা হয়, বাংলাদেশের কিছু এত মিলিয়ন ডলার বাকি আছে, খুব আহামরি না, কিন্তু ধরেন $150 মিলিয়ন বাকি বা $50 মিলিয়ন বাকি আছে, যেটা শোধ দিতে হবে এত এত। আমরা যখন কথা বলি, বাংলাদেশের ককাস যখন কথা বলে, তখন ওর লোকজনও খুব একটা বেশি থাকে না, লাস্টের দিকে কথা হয়। তো তখন আমাদের পক্ষের কংগ্রেসম্যানরা দাঁড়িয়ে বলে যে বাংলাদেশের এই জিনিসটাকে আমরা বন্ধুত্ব সুলভ ভাবে দেখে আমরা এটাকে ওয়েভ করে দিতে পারি, মানে মাফ করে দিতে পারি। বাংলা ভাষায় মাফ, আর এই ভদ্র ভাষা হচ্ছে ওয়েভ করে দিতে পারি, ছড়িয়ে দিতে পারি, এন্ড দ্যাট ইজ অ্যাকসেপ্টেড। এরকম অনেকবার ঘটছে। এটা যদি লিস্ট চান, আমরা একটা লিস্ট নিয়ে আসি যে কতগুলো বার আমরা এটা করতে পারছি। ইন্ডিয়া একবারও ছাড়ছে নাকি আমাদেরকে? ওয়ান্স, একবারও ছাড়ছে কিনা? তারা ছাড়ে, তারা বর্ষাকালে পানি ছাড়ে, এটা করে, তারা বন্যা করে দেয়, তারা আমাদের, তারা ছাড়ে ওরকম, তারা ছাড়ে সব চোর ডাকাতদেরকে, তারা এটা ছাড়ে। ওকে, নীরা আপনার কাছে আসি। আমি এই বিষয়টাকে একটু খাঁটি বাংলায় আমি একটা কথা বলি। নীরা, গত 54 বছরে আমেরিকায় বাংলাদেশ বাণিজ্য করছে, কোন প্রকার ট্যারিফ দেয় না। নীরা, কোন প্রকার ট্যারিফ দেয় না। আমেরিকা বলছে ঠিক আছে করো। এইমাত্র মাসুদ ভাইয়ের কাছ থেকে শুনলেন $9.5 বিলিয়ন এক্সপোর্টিং গুড বাংলাদেশ থেকে আমেরিকায় আসে, আর আমেরিকা দেয় মাত্র $2 বিলিয়ন গুডস। তাইলে প্রতি বছরে আমরা অতিরিক্ত $7 বিলিয়ন গুড আমেরিকায় পাঠাই, কিন্তু আমেরিকা এটা নিয়ে কোনোদিন চিল্লায় নাই। $10 বিলিয়ন উপরে তারা কোনোদিন ট্যারিফ ধরে নাই। এই প্রথমবার 54 বছর পরে আমেরিকা বলছে ঠিক আছে, আমাদেরও ইকোনমি ডেভেলপমেন্টের জন্য রেসিপ্রোকাল একটা চুক্তি তোমরা করো, যে চুক্তিতে তোমরাও পাঠাবা আমরাও পাঠাই। এখন আমি একটা কথা বলি, বাংলাদেশ থেকে আপনি ডক্টর মাসুদ, ডক্টর মুজিব একটা কথা বলছে, আমরা পাঠাই গার্মেন্টস এর অ্যাক্সেসরিজ, আমরা হ্যান্ডলুম পাঠাই, আমরা অন্যান্য কিছু পাঠাই, আমাদের আছেই বাকি আর পাঠাবোই বাকি। কিন্তু আমেরিকা এই মুহূর্তে এই চুক্তিটার ক্ষেত্রে কতগুলা সাবজেক্টের উপরে তারা নজর দিচ্ছে। নীরা, আমি আপনাকে স্পেসিফিক বলি, আমেরিকা বলছে মডার্ন টেকনোলজি, ডাটা ম্যানেজমেন্ট, কম্পিউটার চিপস, ইলেকট্রনিক্স, আদার্স অন্যান্য ক্ষেত্রে তোমরা বাংলাদেশিরা যা কিনো সেক্ষেত্রে আমাদেরকে প্রাধান্য দিতে হবে, আমাদের মানে আমেরিকারে প্রাধান্য দিতে হবে। নীরা, টেকনোলজিতে বিশ্বের সবাই আমেরিকার দিকে তাকায় থাকে যে আমেরিকা কোনটা তৈরি করবে। তাহলে আমেরিকা কি বলতেছে বাংলাদেশে জানেন? আজকের আমেরিকায় যদি
5G জায়গায় 6G 7G 10G হয়, সেই ওয়েতে বাংলাদেশ ওটা একত্রে পায় যাবে। কিন্তু ইন্ডিয়ানরা কি কইতেছে জানেন? এইটা হইছে আমেরিকান মনোপলি। আমেরিকার কেন এটার অগ্রাধিকার থাকবে? এখন কথাটা হইতেছে আমেরিকা যে প্রোডাক্টটা তারা তৈরি করে, ইন্ডিয়া এই প্রোডাক্টটা তৈরি করতে আরো 20 বছর লাগাবে। বাংলাদেশ কি 20 বছর বসে থাকবে? না, নিরা অবাক করা কাণ্ড ম্যানিপুলেশনে মুজিব ভাই এবং মাসুদ ভাই বলছে বিমান বানাবে, বোয়িং থেকে তারা কিনবে। বাংলাদেশে বোয়িং লাগবে, বিমান লাগবে, বাংলাদেশ বিমান লাগবে আমাদের কিনতে, ফাইটার প্লেন লাগবে। এখন ভারত থেকে আমরা কি রাশিয়ার তৈরি মিগ 27 নেব? ঠিক যেভাবে আমরা ইন্দোনেশিয়ার থেকে যদি কয়লা কিনতাম পার মেট্রিক টন $225, সেই কয়লা আমরা ভারতের থ্রোতে কিনি $181। অর্থাৎ কি জানেন, কইয়ের তৈল দিয়া কই ভাসবো। ভারত বলতেছে আমাদের বাইরে তোমরা কোথাও যাবা না। আর আমরা বাংলাদেশিরা একটা জিনিস বুঝতে চাই না নিরা, প্রতি বছর ভারত বাংলাদেশে $51 বিলিয়ন প্রোডাক্ট এক্সপোর্ট করে, ওয়ারাস বাংলাদেশ ভারতে 1 বিলিয়নও দেয় না, 335 মিলিয়ন দেয়, 1 বিলিয়নের ধারে কাছেও নেই। ওয়ারাস বাংলাদেশকে ভারতের মধ্য থেকে নেপালেও কোনো কিছু পাঠাতে দেয় না, ভুটানেও পাঠাতে দেয় না, মালদ্বীপেও পাঠাতে দেয় না, অর্থাৎ ভারতের সাথে কোন জায়গায় পাঠাতে দেয় না। এখন মজার আর একটা কথা শুনলে আপনি কিন্তু অবাক হবেন। মাসুদ ভাই একটু টাচ করছে, আমি আপনাকে বোঝার জন্য বলি। যখন ডোনাল্ড ট্রাম্প মাথা ঘুরাইয়া কইছে ইন্ডিয়ার উপরে ট্যারিফ হবে 56, আমি কমাবো না, বাংলাদেশের ট্যারিফ হবে 25, আপনি কি জানেন 4 মাসের মধ্যে ইন্ডিয়া $1 বিলিয়ন ইন্ডিয়ান প্রোডাক্ট মেড ইন বাংলাদেশ কইরা বাংলাদেশ থেকে তারা বাইরে পাঠাইছে, ওই সুবিধাটা নিচ্ছে। কিন্তু 54 বছরের ইতিহাসে বাংলাদেশ ভারতের কাছ থেকে বিন্দু মাত্র সুবিধা পায় না নিরা। এবার আমাকে বলেন, একটা কথা আপনাদেরকে বলি, মুজিব ভাই, মাসুদ ভাই এবং আপনি তিনজনের জন্য বলি। আমেরিকা বলছে আমরা যদি তোমাদের কাছে কোনো জিনিস শিপিং করি, তা পাঠাই, যে জাহাজ পাঠাই, ওই জাহাজটা বাংলাদেশ থেকে খালি আসবে না। তোমরা চাইলে গার্মেন্টস প্রোডাক্ট সহ অন্য যে কোনো প্রোডাক্ট তোমরা আমেরিকায় পাঠাইতে পারো। এর অর্থ কি জানেন? ওইখানে আমাদের ওই যে পাঠা, যে এক কান্ট্রি থেকে আর এক কান্ট্রিতে পাঠানোর যে খরচ, এই খরচটা আমেরিকা বলছে এটা বেঁচে যাবে, আমরা অ্যাডজাস্ট করব। তাহলে দাসত্ব চুক্তিটা পাইছে কই? আরো একটা কথা ডক্টর মাসুদ এবং ডক্টর মুজিব আপনাদের দুইজনকে বলি, এই চুক্তির ভিতরে আমেরিকা খুব স্মার্টলি কয়েকটা জায়গায় বলছে কনস্ট্রাকশনের ক্ষেত্রে, কোনো কিছু বিল্ড আপের ক্ষেত্রে তারা বলে না আমেরিকান ম্যানিপুলেশন লাগবে, তারা বলে না আমেরিকাকে অগ্রাধিকার দিতে হবে, তারা বলছে তুমি আন্তর্জাতিক টেন্ডার দাও। আন্তর্জাতিক টেন্ডারের নিচে একটা কথা মেনশন করা হয়েছে যে বাংলাদেশে যদি কনস্ট্রাকশন করা হয় কোনো জায়গায়, ধরেন পোর্ট তৈরি করা হয়, এয়ারপোর্ট তৈরি করা হয়, কোন জায়গায় ডক তৈরি করা হয়, কোনো কিছু তৈরি করা হয়, আমেরিকা এখানে এসে তারা লাভ করবে না। তারা জানে এখানে মালয়েশিয়া ঢুকবে, তারা জানে এখানে জাপান ঢুকবে, তারা জানে এখানে চায়না ঢুকবে, থাইল্যান্ড ঢুকবে, এবং তারা ভালো করবে, কম দামে করবে। আমেরিকা বলছে সেক্ষেত্রে তোমরা আন্তর্জাতিক ভাবে টেন্ডার দাও, শুধু ইন্ডিয়ার উপরে নির্ভর করো না। মাসুদ ভাই আর একটা কথা বলছে টেকনোলজির ক্ষেত্রে, ডক্টর মুজিব ভাই আর একটা কথা বলছে, টেকনোলজিতে আমেরিকা একটা সুপিরিয়রিটি চাইছে, সেটা কি জানেন? বলছে তোমরা টেকনোলজি আমাদের মানের অন্য কোন জায়গা থেকেও নিতে পারো, তবে কম্পিউটার চিপস, ওই যে ড্রাইভার যেটা থাকে কম্পিউটার ড্রাইভার বা যেখানে, যে ওই চিপটা কিনতে হবে আমেরিকা থেকে। আচ্ছা মাসুদ ভাই এবং ডক্টর মুজিব, আমেরিকান চিপসের চাইতে সুপিরিয়র চিপ কারা বানাবে আমার একটু বলেন তো? ইন্ডিয়া বানাবে? তোমরা কাদের কাছ থেকে নেব? ডক্টর মাসুদ। না, দ্যাটস রাইট। ওই যে ইন্ডিয়া, যে আপনি যেটা বললেন যে 25% যখন আমাদের টেরিফ হলো, তখন ইন্ডিয়া প্রচুর মালপত্র মেড ইন বাংলাদেশ বলে চালাইছে। এটা কিন্তু ধরাও পড়ে গেছে। ধরা পড়ছে। হ্যাঁ, ধরা পড়ে হয়েছে কি, অ্যানাদার এক্সিকিউটিভ অর্ডার আসছে
প্রথম এক্সিকিউটিভ অর্ডারটা আবার বলি 14257 এপ্রিল 225 এ। আর আরেকটা এক্সিকিউটিভ অর্ডার আছে 14346, আবার বলি 14346 সেপ্টেম্বর 5 এ। এপ্রিলে আর সেপ্টেম্বরে আসলো কি 25 সালে, যে the goods তাদের উপরে আমাদের ট্যারিফ কমে যাবে, those who are originating from Bangladesh. Indian origin who are made in Bangladesh ঘুরে, no, they have originated in India, those are not going to be under এই আইনটা আনলো, এই সেম এক্সিকিউটিভ অর্ডার আসলো মানে কয়েক মাসের মধ্যে, যখন ইন্ডিয়া এই ধান্দাটা শুরু করলো। তো এই নিয়ে কিন্তু আমাদের দেশের ভারত প্রেমীদের কোনো কথাবার্তা নেই, কেউ আলোচনাও করে না ভাই। আমাদের যে গাড়িগুলা কিনবো আমরা, অল হামভিজ এন্ড অল দি পার্সোনাল সেফটির যে টাড়িগুলা সব ইন্ডিয়া থেকে কিনতে হবে আমাদের, অন্য কোথাও থেকে কিনতে পারবো না। we have no way, মানে আমাদের ফরেন পলিসি ইজ টোটালি কন্ট্রোল বাই ইন্ডিয়া, যেরকম প্যাকটা শেখ হাসিনা করছিল, একদম টোটালি কন্ট্রোল। তো এই ব্যাপারে ভারতীয় চরদের কোনো কথাবার্তা নাই, প্রথম আলো, ডেইলি স্টারের কোনো কথাবার্তা নেই, তাদের সমস্ত কথাবার্তা নেগেটিভ তৈরি করে তারা প্রফেসর ইউনূসের এগেইনস্টে, বিকজ এত বড় বেরিয়ার তারা দেখে নাই। তো এখন মোদি চা বিক্রেতা একজন মানুষ, আই হ্যাভ অল রেসপেক্ট ফর এনি জব, উনি চাওয়ালা লোকের তো অত বুদ্ধি থাকার কথা না যতটা একজন নোবেল প্রাইজের থাকবে আর কি। তো পাঙ্গা নিতে গেছে দুনিয়ার ক্ষেত্রে, ওয়ার্ল্ডে চা বিক্রেতাই মনে করে বাবা, এবং ওয়ার্ল্ডে নোবেল প্রাইজে মনে করে, এটা ইন্ডিয়ার বাংলাদেশ না। ওয়ার্ল্ডের নিরিখে যখন যায় তখন সাস্টেইন যদি কেউ করে, দ্যাট উইল বি প্রফেসর ইউনূস, নট ইউ। তো এই যে রাগটা ইন্ডিয়া, এই রাগে ইন্ডিয়া তাদের কি বলবো, খুব খারাপ ভাষা চলে আসে, পোষা কুকুর কিছু আছে তাদেরকে ছেড়ে দিছে, and they are গাও করতেছে ইন ফেভার অফ ইন্ডিয়া। বাংলাদেশীদেরকে বুঝতে হবে, আমি একজন বাংলাদেশি, এবং আমি আমার সমস্ত দেশবাসীর কাছে বলি যে যখনই হযরত আবু বকরের কথাটা মনে রাখবেন, যখনই শত্রুরা বলবে তুমি ভালো করতেছো, আমরা ডাউট করবেন ভাই। যখনই শত্রুরা বলবে, বিধর্মীরা বলবে যে তুমি কাজ খারাপ করতেছো, ধরে নিবা আমি ঠিক আছি। এই যে হযরত আবু বকরের প্রথম যে কথাটা ছিল, প্লিজ রিমেম্বার দ্যাট। ইন্ডিয়া যখনই বলবে অমুক তোমার খারাপ করতেছে, ধরে নেবেন ওটা ঠিক আছে, ওটা কোনো সমস্যা নাই, একদম। এটা একটা মানদণ্ড, মনে রাখেন। ইন্ডিয়া যখনই বলবে আপনি ভালো করতেছেন, তখনই আপনি ধরে নেবেন ইউর ইন ব্যাড শেপ। এতে ভুল হবে না, 90% ক্ষেত্রে ভুল হবে না। মাসুদ ভাই, এর চেয়ে চমৎকার উদাহরণ আর হয় না, নীরা, আপনাকে আমি ঠান্ডা মাথায়, আপনাকে অনেকক্ষণ আপনি কথা বলেন না, আপনাকে শুধু আমি একটা বিষয় বলবো। আমেরিকার সাথে যে রেসিপ্রোকাল কমার্স যে চুক্তিটা হইছে, ভারতের মাথা ব্যথার একমাত্র কারণ তারা বাংলাদেশের মার্কেটে ইউরোপিয়ানদের এবং আমেরিকানদের ঢুকতে দিতে চায় না, কারণ এরা যদি ঢুকে, একবার যদি আমরা আমেরিকান প্রোডাক্টের স্বাদ বুঝে যাই, আমরা আর ভারতীয় প্রোডাক্টে যাব না। আমরা যদি একবার আমেরিকান ক্রিম চিজ খেয়ে ফেলাই, ইন্ডিয়ান ওই গোবর আমাদের মুখে আর ঢুকবে না। এখন বাংলাদেশের ডেইলি স্টার এবং প্রথম আলো গোবর খেতে অভ্যস্ত, তারা লুকায় আমেরিকান ক্রিম চিজ খায়, কিন্তু জনগণকে খাওয়াইতে চায় ভারতীয় গোবর। নীরা, এটার উপরে আপনি সাধারণভাবে আপনার বাংলায় আপনি যা বলতে চান, আপনার কাছ থেকে আমরা চাচ্ছি, আমাদের কি গোবর খাওয়ার লোকজনরাই এই প্রথম আলো আর ডেইলি স্টার পরে একটা জনমতের দিকে যাচ্ছে, নাকি এই চুক্তিটাকে চুক্তির মতো করে দেখে? জেকব ভাই খুব সুন্দর মানে কম্পেয়ার করছেন যে ক্রিম চিজ আর গোবরের মধ্যে এর চেয়ে ভালো ব্যাখ্যা হতে পারে না। এই আর বাণিজ্যিক বিষয়টা বাংলাদেশের, এটা তো গত 54 বছর ধরেই হয়ে আসছে, কারণ আমাদের দেশের জনগণ কতজনে এই ফরেন পলিসি সম্পর্কে ধারণা রাখে, আর ধারণা থাকলেও মানে তারা যে কোথাও বলবে, তাদের বলাটা কতটা দূর পর্যন্ত গিয়ে পৌঁছায়। কিন্তু আমাদের দেশে দেখেন একটা বিষয়, আর আমরা বাইরের বিষয়গুলো আমরা তো অনেক সময় অনেক বিভিন্ন দেশের পার্লামেন্টে কোথায় কি কথা হয় আমরা কিন্তু জানতে পারি, আমরা কিন্তু দেখতে পারি, কিন্তু আমাদের দেশের পার্লামেন্টের আলোচনাগুলো যদি আপনি ওইসব দেশের আলোচনার সাথে কম্পেয়ার করেন, তাইলে কিন্তু আমাদের দেশে যে পলিটিক্স শব্দটা আমরা যে বলি,
এটার কিন্তু গুণগত মান যেটা সেটা কিন্তু আমরা বুঝতে পারি যে কি হচ্ছে আমাদের দেশে। আর আমি এতক্ষণ আপনাদের কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনেছি যে বাণিজ্যিক যে বিষয়টা, এটা হলো যে আমাদের দেশে বাণিজ্যিক যে বিষয় অর্থনীতিটাকে আপ করার জন্য যে বিষয়গুলো দরকার, সেটা তো প্রথম ধরেন আমরা আমাদের ডোমেস্টিক আমরা ভেতরের চাহিদাগুলো দেখব, তারপর আমরা বাইরে কে কতটা যেতে পারি সেটা দেখব। আর যতক্ষণ পর্যন্ত এক্সপোর্টের সাবজেক্টটা আমাদের দেশে না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা ইম্পোর্ট করাটাকে আমরা কম্পিট করতে পারবো না। যখনই আমরা এক্সপোর্ট করব, সেই এক্সপোর্টের অবস্থা দেখে যে ইম্পোর্টের যে বিষয়গুলো, এক্সপোর্ট ইম্পোর্ট এই যে বোথ যদি সমান তালে না চলতে পারে, তখন কিন্তু ওই বিষয়টা আপনার আপ হবে না। যে কোনো অর্থনীতিতে আপনার সেটাকে চাঙা করতে এবং সেটাকে ওই স্কেলে নিয়ে যেতে আপনার এক্সপোর্ট এন্ড ইম্পোর্ট এই দুইটার একটা ব্যালেন্স থাকতে হবে। এই বিষয়টাই আমাদের দেশে গত 54 বছরে হয়নি। কারণ আমাদের দেশে গত 54 বছর যে বিষয় ছিল সেটা কিন্তু একচেটিয়া ম্যানুপুলেট করা, ওই যে আমাদের দাদা বাবুরা আমাদের যা দিবে তাইতেই আমরা সই। কারণ আমরা তো ওখানে তাদের কাছে যে কি বলবো, তাদের মানে পা চাটার যে বিষয়, তাদের পা যে যতটা ভালো চাটতে পারবে তাদের কি প্রাধান্য দিবে এবং তাদের কি একটা স্কেলে তারা রাখবে। এই করে করে দেখেন বাংলাদেশের যে বাণিজ্যিক যে বিষয়গুলো, এগুলো তারা দেখেন আমাদের দেশের 10টা জিনিস ওখানে যাচ্ছে, তাদের দেশের 10,000 জিনিস আমাদের দেশে আসছে। আমাদের দেশের যে 10টা জিনিস ওপারে যাবে সেটার কিন্তু ট্যাক্স দিতে হবে, ভ্যাট যেটা বলে সেটা দিতে হবে। কিন্তু 10,000 যে আমাদের দেশে ঢুকলো, এটার কিন্তু কোনো ভ্যাট ট্যাক্স কোনো এরা আপনাকে একটু আমি সাহায্য করি, আপনি শুনলে কিন্তু অবাক হবেন নীরা। মুজিব ভাই এবং মাসুদ ভাই আপনারা অবাক হবেন। ভারতের যে প্রোডাক্ট গুলো বাংলাদেশে আসছে, আপনারা কি জানেন বাণিজ্য মন্ত্রণালয়ের থ্রুতে হাসিনা নিজে হায়দ্রাবাদ হাউজে গিয়ে বলছে এখানে এভারেজ একটা ট্যারিফ ধরছে, আকাশ থেকে পড়বেন এভারেজ ট্যারিফে তারা বলছে 3 পয়সা 5 পয়সা, এই পয়সা 1 টাকায়ও না ট্যারিফ ধরছে, 3 পয়সা ম্যাক্সিমাম ফ্রি, এগুলা ট্যারিফ। আর বাংলাদেশি কোন প্রোডাক্ট, আমি একটা উদাহরণ দেই, বাংলাদেশের একটা শার্ট ইন্ডিয়া গেল, সেটার পরে 27% 32% ট্যারিফ ভারতের মার্কেটে করে। তাহলে বাংলাদেশি শার্ট, বাংলাদেশের খাদ্যদ্রব্য ইন্ডিয়ায় বিক্রি হয় না, কারণ ট্যারিফ এত হাই। 19% না মাসুদ ভাই, তাদের ভারতে বাংলাদেশের প্রোডাক্ট গেলে ওখানে ট্যারিফ ধরা হয় 29-30% অ্যাড করা হয়। আর বাংলাদেশে যখন ইন্ডিয়ান প্রোডাক্ট আসে সেখানে হয় 4 পয়সা 10 পয়সা 15 পয়সা ট্যারিফ। তো এটা দাসত্ব না, এটা ম্যানিপুলেশন না, কিন্তু আমেরিকার সাথে করলে এটা দাসত্ব। আমি আলোচনাটা শেষ করব, আমরা শেষ পর্যায়ে এমনকি যদি একটা কথা বলতে দেন, এমনকি কালচারাল একটা ইনভেশন তারা করছে আমাদের উপরে। ইন্ডিয়ান টিভি গুলো, জি টিভি এই ধরনের টিভি গুলো আমাদের এখানে চলবে, কোনো সমস্যা নাই, আমরা কোনো কিছু করছি না। আমাদের কোনো টিভি কোনো কিছু ইন্ডিয়াতে চলবে না। They have blocked all. মাসুদ ভাই, নীরা এবং মুজিব ভাই, আপনাদেরকে একটা আমি কথা বলি, সাবজেক্টটা কোনো বানোয়াট কথা না, বাস্তবতাটা আপনাদেরকে তুলে ধরি। হাসিনার বিরুদ্ধে আন্দোলন তখন তুঙ্গে, আমি স্টেট ডিপার্টমেন্টে ইন্ডিয়ার বিরুদ্ধে ডানে বায়ে প্রশ্ন করা শুরু করলাম। স্টেট ডিপার্টমেন্টের ডানে বায়ে প্রশ্ন করায় লোকজনরা, বাংলাদেশের লোকজনরা আমার উপরে খেপে গেল। প্রথম আলো না তো ওই যে বাংলাদেশ প্রতিদিন, বসুন্ধরায় কুত্তা বাচ্চা শাহ আলম, তার পত্রিকাগুলো আমারে নিয়ে আজে বাজে কথা বলা শুরু করলো, আমারে নিয়ে ভিডিও বানানো শুরু হইলো। ওই সময় একটা কথা আসছে যে আমি এই যে রিপাবলিক টিভি এবং ইন্ডিয়ান ফরেন পলিসি নিয়ে স্টেট ডিপার্টমেন্টে প্রশ্ন করায় ভারতীয় কূটনীতিকরা চাপের মধ্যে পড়ছে। আপনি কি জানেন মাসুদ ভাই এবং মুজিব ভাই,
ভারতের সুপ্রিম কোর্টে আইন করে আমার এই শোটাকে ভারতে ব্যান করা হয়েছে। আপনারা আকাশ থেকে পড়বেন ভাই। আমি কোথাকার কোন নাত্তু খান সাত্তু খান, আমি কোন সাংবাদিকও না, একজন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট। আমার এই উই আর দ্য পিপল শোটাকে নিষিদ্ধ করা হয়েছে সুপ্রিম কোর্টের আইন দ্বারা। আমি জানিও না, হঠাৎ ইউটিউব আমারে নোটিশ পাঠাইছে, তোমার শো ইন্ডিয়ায় চলবে না, কেন? তুমি ভারতের সুপ্রিম কোর্টের এই অর্ডার আছে। মুজিব ভাই, আমার শো ভারতে চলবে না। আচ্ছা, এখন মাসুদ ভাই একটা কাজ হইছে, বাংলাদেশে এক নাবালক খেজুর তুতিয়া একটারে তথ্যমন্ত্রী বানাইছিল আমার ইনুস কাকা, তার নাম জানি কি কইছিল, মাহফুজ, নিউ ইয়র্কে আসছে। এই চুত্রানিরে আমি কইলাম, বাইরে তোর তো যোগ্যতা নাই তথ্য মন্ত্রণালয় চালানোর, তারপরেও তুই চালাইতেছিস, তুই একটা কাজ কর। ভারত যেহেতু আমার শোটা বন্ধ করছে, ভারত যেহেতু বাংলাদেশের আরো কিছু শো বন্ধ করছে, তুই ভারতীয় চ্যানেল গুলারে সাসপেন্ড করিয়া দে কিছু সময়ের জন্য। আপনি কি জানেন এই চুতি আমারে কি বলছিল মুজিব ভাই? আমারে কয় কি, ভাই আমি কোনো বন্ধ করাকরির পক্ষে না, ভারত যেভাবে চলতে এসে আমারও হাত পা বাঁধা, আমি কিছু করতে পারবো না। তাহলে আমার মাহফুজে বলা উচিত ছিল, যা পাশাটা একটু মোটা, তুই পাশের কাপড়টা খুইলা দেয় ভারতীয়দের দিকে ঘুইরা। মানে ভাই মাসুদ ভাই, এইটা যদি কেউ শুনে যে কবে শো ভারতে বন্ধ করছে সুপ্রিম কোর্টের অর্ডার দিয়া, আমি কোন গোলালুর টকশোটা করি মুজিব ভাই? আমি জানি না পরিস্থিতি। আপনার তো গর্ব হওয়া উচিত। ওই যে বলো না, সেরা বাংলা বলছে আবু বকর সিদ্দিকের কথা বললেন, হযরত আবু বকর সিদ্দিকের কথা বললেন। ভারতের সুপ্রিম কোর্ট যখন আপনি এটা ব্যান করছে, তার মানে এটা পরিষ্কার হয়ে গেল আরো বেশি যে আপনি কার পক্ষে কথা বলতেছেন। ওকে মুজিব ভাই, একটা জরুরি কথা বলে আমরা আজকে শোটা শেষ করব। আমার কেন যেন মনে হয় ডিএমপি, সিএমপি, কেএমপি, আরএমপি সবাই ডিক্লেয়ার করছে তাড়াতাড়ি বাংলাদেশে জঙ্গি হামলা হবে, অথচ 18 মাসে কোনো জঙ্গি হামলা হয় না। এখন আমার কেন যেন মনে হয়, কারণ এই যে আমি ওটাকে কি বলে, আমি এই আমেরিকা এবং বাংলাদেশের বাণিজ্য চুক্তির উপরে যেভাবে কথাবার্তা বলতেছে, এটা নিয়ে বেশ আলাপ আলোচনাও হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, বেশ ফাটাফাটি যাইতেছে। দেশের অবস্থাও ভালো না, সরকার ঠিক মতো চালাইতে পারতেছে না। টেলিযোগাযোগ মন্ত্রীর কথাও সালাউদ্দিন কয়, খাদ্য মন্ত্রণালয়ের কথাও সালাউদ্দিন কয়, কি যেন পরিবেশ পরিকল্পনা মন্ত্রীর কথাও সালাউদ্দিন কয়, মুখ খাওয়ার কথাও সালাউদ্দিন কয়, মুখ খাওয়ার কথাও সালাউদ্দিন কয়। এখন হঠাৎ কইরা এই জঙ্গি হামলা হবে, মুজিব ভাই পরিস্থিতিটা কি এই যে জনগণের দৃষ্টিটা অন্যদিকে ঘুরিয়ে একটা জনমত তৈরি করার চেষ্টা করতেছে যে আগে হাসিনার শাসনই ভালো আছিল, এই জঙ্গি তৎপরতাটাকে যে হবে, কোন কারণ নাই পুলিশ এই ধরনের প্রেস কনফারেন্স করবে, অথচ তারা এখন প্রতিদিন প্রেস কনফারেন্স করে। সালাউদ্দিনও বলে জঙ্গি হামলা হবে, আমির খসরু মাহমুদও বলে জঙ্গি হামলা হবে, তারেক রহমান লন্ডন থেকে বলতে বলতে বাংলাদেশে হবে। এটার উপরে যদি আপনি কিছু বলেন, ডক্টর মুজিব রহমান। ধন্যবাদ। আসলে গত 17 মাসে যখন তত্ত্বাবধায়ক সরকার ছিল, শুধু জঙ্গি হামলা না, কোনো ক্রাইস ফায়ার হয় নাই, কোন রকম কোনো খুন হয় নাই, অগরণ কিছুই ঘটে নাই। বাংলাদেশে জন্মের পর থেকে আপনি যতগুলো জঙ্গি হামলা আছে, যতগুলো অপকর্ম আছে, যদি আপনি ওগুলো খতিয়ে দেখেন, ভালো করে ইনভেস্টিগেশন করে দেখেন, এবং যতগুলো হত্যাকাণ্ড, বড় বড় হত্যাকাণ্ড, জিয়া রহমান হত্যাকাণ্ড শুরু করে যতগুলো হত্যাকাণ্ড আছে, সবকিছুর পিছনে কিন্তু ভারত এবং ভারতের গোয়েন্দা বাহিনী এবং তাদের যে সাঙ্গপাঙ্গ এই দেশে আছে তারা জড়িত। আপনার নিশ্চয়ই মনে আছে যে বেগম খালেদা জিয়ার 2001 থেকে 2006 মধ্যে আপনার একসাথে অনেকগুলো জায়গাতে বোমা ফুটানো হয়েছিল, এবং এগুলো আলটিমেটলি দেখা গেছে এগুলোর পিছনে পুরোপুরি ভারতের র ওয়াজ ইনভলভ।
তো এখন যেটা হচ্ছে, এখন যেটা প্ল্যান করা হচ্ছে, এটাও আপনি তারা ইনভলভ, এটা পরিষ্কারভাবে বলা যায়। আর শুধু তাই না, এইটাকে বেস করে এই করবে কি সরকার কিছু লোককে ক্রস ফায়ারে দিবে, কিছু লোককে গুম করবে, কিছু লোককে নানা রকম শাস্তি দিবে, এবং গোপনে অনেক কিছু হয়ে যাবে, এবং এটার সামনে থাকবে কি জঙ্গি হামলা। এগুলো কিন্তু ভারতীয় নাটক। আমাদের দেশের যে একটা এলিট সোসাইটি, ভারতের গোলাম যারা আছে, তাদের থ্রুতে এই জিনিসগুলো এক্সিকিউট করে। এই যে পুলিশ বলেন আর এগুলো বলেন, এগুলো ভিতরে সব ওদের এজেন্ট বসানো আছে। দুঃখজনক কি জানেন, যে আপনি একটু আগে যেসব কথাগুলো বলতেছিলেন, ইভেন এই যে আপনার কমার্সের কথা বললেন, অনেক কিছু বললেন, এই প্রথম আলো, ডেইলি স্টার এবং তাদের সাথে যতগুলো পিপল রিলেটেড, সোকল এলিট, সোকল বুদ্ধিজীবী বাংলাদেশের, তারা কিন্তু ওই ওই আপনার তাজউদ্দিনের 7 দফা চুক্তি নিয়ে কোনো কথা বলে না, যে গোলামী চুক্তি করছিল। শেখ মুজিবের 25 বছর গোলামী চুক্তি নিয়ে কোনো কথা বলে না। এরশাদের গোলামী চুক্তিগুলো নিয়ে কোনো কথা বলে না। তারা গত 17 বছর 15 বছর যে হাসিনা যে এইসব কাজ করে গেছে, এগুলো নিয়ে একটা কথা বলেন না। তাদের কুরকুরানি হয়ে গেছে এখন গত 17 মাসে এই আপনার প্রফেসর ইউনূস যে ভারতের বিরুদ্ধে যে যেসব স্টেপগুলো নিছেন, এগুলো কেন নিছেন? এগুলোকে আবার রিভার্ট করার জন্য, আবার চেঞ্জ করে ভারতের গোলামী চুক্তিগুলো করার জন্য আজকে এই সেন্টিমেন্ট এগুলো তৈরি করার চেষ্টা করতেছে গণমাধ্যমগুলো। আমি আশা করব এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের সাধারণ জনগণ এই ধরনের পত্রপত্রিকা থেকে শুরু করে যারা এগুলো পিছাচ্ছে, তাদেরকে অলরেডি রিজেক্ট করে দিয়েছে। রিজেক্ট করেই তারা 24-এর আন্দোলন তৈরি করছে এবং হাসিনা সরকারের, স্বৈরাচারী সরকারকে উৎখাত করছে। প্রয়োজনে আবার যদি এই গং আবার যদি দেশের ক্ষতি করার জন্য এই ধরনের আবার ন্যারেটিভ তৈরি করে, আমি বিশ্বাস করি জনগণ অনেক সচেতন। তারা এইবার যে আন্দোলন তৈরি হবে, সেই আন্দোলনে এই হাসিনা তো পালাই গেছিল, এবং তারা এইসব এলিটদেরকে এবং ডেইলি স্টার এবং এই প্রথম আলোদেরকে ছেড়ে দিয়েছিল, মনে করছিল যে তারা ভদ্র হয়ে যাবে, তারা দেশের পক্ষে আসবে। কিন্তু তারা প্রমাণ করতেছে যে তারা দেশের পক্ষে না, তারা আসলে দেশের শত্রু। তারা এখানে ভারতের আধিপত্যবাদকেই বেঁচে রাখার জন্য চেষ্টা করছে। আমি আশা করব এইবার আন্দোলন যারা করবে, যারা বিপ্লব সাধিত করবে বাংলাদেশে, যেটা আমি বিশ্বাস করি হবে, তারা এদের কাউকেই ক্ষমা করবে না এবং যথাযথ উপযুক্ত যে বিধান করা উচিত করবে। বাংলাদেশের জনগণকে সচেতন থাকতে হবে, এবং আপনি যে প্রোগ্রামটা করে বাংলাদেশের জনগণকে সচেতন করতেছেন, অবশ্যই আপনার বিরুদ্ধে এরা যাবে। বাংলাদেশের সুপ্রিম কোর্টও আপনার বিরুদ্ধে তারা আইন আনার চেষ্টা করবে, যেভাবে ইন্ডিয়া সুপ্রিম কোর্টে করছে। এগুলো করতে চেষ্টা করবে, কারণ এছাড়া তাদের উপায় নাই। তারা জানে তারা একটা মিথ্যা নিয়ে লড়তেছে, তারা একটা মিথ্যা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করতেছে। যারাই এটা এগেনস্টে কথা বলবে, তাদের বিরুদ্ধে তারা যাবে। এবং এটা আজকে সরকার দলীয় মধ্যে এটা থাকবে, বিরোধী দলীয় মধ্যে কিছু কিছু লোক তাদের পক্ষে থাকবে, কথা বলবে। তবে আমরা যারা, আপনি যে সচেতনতা নিয়ে কাজ করতেছেন, আমরা যারা আপনার সাথে আছি, আমাদেরকে যতদিন বেঁচে থাকি সত্যিটা বলতে হবে। ভারত যে আমাদের উপরে আধিপত্যবাদ তৈরি করতেছে এবং যাদের থ্রুতে করতে করছেন, অকুত ভয় এই জিনিসগুলো আমাদেরকে বলতে হবে। আরেকটা কথা আপনি লাস্ট বলছেন, আসলে বাংলাদেশে সরকার দলের তো আপনার কোনো বেঞ্চ দরকারই নেই, ওখানে একজন থাকলেই হয়। আমাদের সালাউদ্দিন সাহেব আছেন, উনি সমস্ত মন্ত্রণালয়ের কথা বলতে পারবেন, উনি সর্বসর্বা, উনি সর্বজ্ঞানী, এবং ওখানে আমাদের প্রধানমন্ত্রীর কোনো প্রয়োজন নাই, আমাদের অন্যান্য কোনো দপ্তরের প্রয়োজন নাই। উনি একা আসা উচিত সরকারি দলের পক্ষে থেকে বেঞ্চে, আর বাকি বিরোধী থাকা উচিত, স্পিকার থাকা উচিত। যে কোনো কোশ্চেন স্পিকার যদি থাকে, যে কোনো কোশ্চেন বিরোধী দলে থাকে, উনি একাই বলতে পারবেন। মানে উনি রিপ্রেজেন্ট দ্য হোল সরকার, এবং উনি রিপ্রেজেন্ট দ্য হোল ইন্ডিয়ান ইন্টারেস্ট। সুতরাং আমার মনে হয় যে আজকে যে সংসদ দেখতেছি আমরা, যে এরকম ওই বিরোধী দলের মানে প্রধানমন্ত্রী বলেন 1 মিনিট, উনি বলেন 30 মিনিট, বিরোধী দলকে দেওয়া হয় 3 মিনিট, উনি বলেন 30 মিনিট। এগুলো একটা মুজিব ভাই, সালাউদ্দিনকে বলা হয় বাংলাদেশীয়